যাই এবং দর্শক হিসেবে দেখতে গিয়ে কিছু কিছু ত্রুটি বিচ্যুতি কিন্তু চোখে পড়ে। সেই ত্রুটি বিচ্যুতিগুলো কিন্তু আমার চোখে তবুও পড়ে, কিন্তু সাধারণ দর্শকের চোখে কিন্তু পড়ে না। এক্স্যাক্টলি, যেহেতু আমরা মেকার সেহেতু আমাদের চোখে আমরা মেকার, সেখান থেকে পুরোপুরি ভেঙে কিন্তু গিয়েছিলাম একজন সাধারণ দর্শক হয়ে দেখতে। কিন্তু দর্শক আসলে বসার পর কখন যেন সেই দর্শকটার ভেতরে একটু একটু করে যেন আমার নিজের সত্তাটাও কিন্তু একটু জায়গা পেয়ে গেল। কিন্তু অন দি আদার হ্যান্ড, তুমি যেটা বললে খুব অত্যন্ত জরুরি ভালো পয়েন্ট একটা বলেছো, যে এখানে আসার আগে একটা পর্দা ছিল চোখের সামনে। আমরা যে সময়টার মধ্য দিয়ে এখন অতিবাহিত করি কিংবা বিগত দিনে অতিবাহিত করে এসেছি, এইখানে কিন্তু একটা বিষয় রাখতে হবে মাথায়, আমরা কারুর চেয়ে কম জানি না। এটা কিন্তু কোনো মানুষ, খুব কম মানুষ আছেন যারা ভাবেন আমি কিছু জানি না, মুখে বলেন না আমার কোনো কিছু নেই, আমি কিছু জানি না। কিন্তু প্রত্যেক মানুষের কিন্তু যে ইগো বলে একটা কথা আছে না, ওইখান থেকে কিন্তু মানুষ নিজেকে খুব আইসোলেটেড করতে পারে না। অনেক চেষ্টা করেও অনেকে পারে না, অনেকে চেষ্টা করেও পারেন না, অনেকে চেষ্টা করতে করতে যখন পারেন না তখন বললেন না যেমন আছে তেমনই থাকে। তোমার গ্রামে তুমি অভিনয় করছো, পাশের গ্রামে আরেকটি ছেলে অভিনয় করছে, একই নাটক, তাতে তুমি একটা যে চরিত্রটা বলছো সেও সেই চরিত্রটা বলছে। এবার একটা চায়ের দোকানে পরের দিন আলোচনা হচ্ছে কে বেশি ভালো করলো। কেউ বেশি ভালো করেনি, সবাই একই রকম করেছে, তার মতো সে করেছে, সে তার মতো করেছে। কেউ কারোর মতো করতে পারে নাকি? এর চেয়ে ও ভালো করেছে, দুটো হাসি দিয়েছে হয়তো বড়। এগুলো হচ্ছে ছোট বড় ব্যাপার, এইসব ব্যাপার নিয়ে মাথা ঘামালে অভিনেতা হওয়া যাবে না, এগুলো ইগনোর করতে হবে। তুমি পেশাদার যাত্রা দলে, যেই তুমি না মানে তোমরাদের মধ্যে বলছি, তোমরা যে কেউ একটা পেশাদার যাত্রার দলে যখনই আসবে অভিনয় করতে, তুমি পাড়ায় গিয়ে তোমার ক্লাবের ছেলেদের কাছে সবচেয়ে বেশি কিন্তু খোরাক হবে, দেখবো কি করিস, ও গেছো তো, চেনো তো না, দেখিস কি হয়, এগুলো শুনতে হবে। তারপর যদি ওই কাণ্ডটা ঘটে যে কোনো কারণে তুমি ম্যাচ করলে না, তাহলে তো তোমার যন্ত্রণা, তুমি প্রথম দেশেই ফিরতে পারবে না। ওটাকে সেই তখন ওই পালিয়ে বেড়াতে হবে কিছু আত্মীয় স্বজনের বাড়ি, একটুখানি থিতিয়ে গেলে তারপর যেতে হবে। ঠিক বললাম? একটি ছেলেকে আমি বাদ দিয়েছিলাম কামারপুকুরে বাড়ি, বাদ দিয়েছিলাম না, সে পারছিল না, সে এত ভালো ছেলে, সে মুখের দিকে আমার তাকিয়ে রইল। আমার তখন মনে হলো যে তুমি আমাকে রাগ করলে না স্যার, আমি পারলাম না, এটাই দুঃখ, এই গ্রামে গিয়ে আমাকে শুনতে হবে, এসব বললো টললো। বলার পরে তার মধ্যে সে তখনও যায়নি, রিহার্সালের মধ্যেই তাকে বাদ, সে হয়ে যাবে এমন সময় সে বললো স্যার তাহলে তো হলো না, এবছর আসি, যদি একটু নিজেকে তৈরি করে আসতে পারি পরে আপনাদের সঙ্গে অভিনয় করবো। আর এবছর তো আপনারা আসছেন, কামারপুকুরের প্যান্ডেলে আমাদের শো আছে। কামারপুকুরে আমার শো আছে? হ্যাঁ। আমি বললাম তুমি তো আমার উপর এখন বোধহয় বলছো রাগ করনি, এবার আমি কামারপুকুর গেলে আমাকে আটকে রাখবে না তো? সে তখন খুব লজ্জা পেল এবং এসেছিল, সে প্যান্ডেলেও এসেছিল। এই হলো, এরকম যেমন এক্সপিরিয়েন্স আছে তেমনি আরেকটা এক্সপিরিয়েন্স আছে। একজন প্রতিষ্ঠিত অভিনেতা, এটা কিন্তু এটা আমার অহংকার না, এটা আমার খুব মানে এটা লজ্জা, এটা খুব আত্মসম্মানের ব্যাপার। দীর্ঘ বছর অভিনয় করছেন জিতপুর যাত্রা ইন্ডাস্ট্রিতে, আমার একটা ক্যারেক্টার করতে গিয়ে সে করতে পারছে না, তাকে মানাচ্ছিল না। তাকে তখন আমরা বলি, সে একদিন ফাইন মর্নিং সকালে গিয়ে শুনতে পেলেন রিহার্সাল বাড়িতে যে দুপুরে সে রিহার্সাল বাড়ি থেকে সকালবেলা চলে গেছে। সে কিন্তু খুব প্রতিষ্ঠিত, দীর্ঘদিন অভিনয় করছে, তার ওখানে আমার সময় আমার, এবার সেখানে তার ভাই এসেছে আমার সঙ্গে দেখা করতে, সেও আমার পরিচিত। আমি বললাম দাদা এলো না? বলছে না দাদা তাদের এটা দেখতে দাদা আসতে পারলো না। ও খুব কষ্ট পেয়েছে। যাই এখন এইগুলো থেকে না একটু ঊর্ধ্বে চলে যেতে হবে, পারছিস না, পারলাম না। আমার যেমন এক্সপিরিয়েন্স, একটু ছোট্ট বলে শেষ করবো, ম্যাম কিছু বলবেন তারপর। আমি আমার সেকেন্ড ইয়ার যাত্রাপালার নাম হচ্ছে হীরা ঝিলের কান্না, ভারতীয় অপেরা।
তা আমি একটু একটু গানটা গাইতে পারি, খুব একটা বিশারদকে বলে। তো আমার দুটো প্রোডাকশন, হিরাজিলের কান্না আর কচ দেবযান। হিরাজিলের কান্নাতে আমাকে চরিত্র দেওয়া হয়েছিল, আজ থেকে বলছি আমি 38 বছর আগের কথা। হিরাজিলের কান্নাকে আমাকে চরিত্র দেওয়া হয়েছিল আলীবর্দীর অভিভাবক। আজ থেকে 38 বছর আগের আমি, যাত্রার সেকেন্ড ইয়ার, আমার চরিত্র হচ্ছে আলীবর্দীর অভিভাবক। একটা ইয়াং ছেলে, তাকে এত বড় একটা দাড়ি ফুটিয়ে দিল, তারপরে সেই এটা দিয়ে আলীবর্দী বৃদ্ধ মানুষ, তার অভিভাবক। এবার আমার একটা গান শুরু হলো, এই রক্তের খেলা কবে হবে এর শেষ, এরকম একটা লাইন ছিল, প্রশান্ত ভট্টাচার্যের সুর। সেখানে তখন কিরকম ছিল, সে দিনগুলো আর নেই। যিনি নাকি হারমোনিয়াম মাস্টার, তার কিরকম দাপট ছিল, সে আমাকে এফ শার্পে গানটা গাওয়া। এবার আমার গলার রেঞ্জ ডি, ডি শার্প, ম্যাক্স, তাও আমাকে